Hello students, welcome to my channel PSC by PK। তোমরা জানো 8 PM ফিজিক্সে অলরেডি ক্লাস 11 এর ফিজিক্সের আলোচনা আমি শুরু করেছি। প্রথম ইউনিটের আলোচনা শেষ হয়েছে, বিগত বছরের প্রশ্ন উত্তরও আমি অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও। আজকের সেকেন্ড ইউনিট এর প্রথম চ্যাপ্টার একমাত্রিক গতি, সেই নিয়ে আলোচনা শুরু করব। এরকম কন্টিনিউ আলোচনা হবে, তাই পরপর ভিডিও পেতে এবং একটা ভালো প্রিপারেশনের জন্য অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সেই সাথে আশা করব তোমরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে এবং প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো শুরু করা যাক। ক্লাস 9-এ অলরেডি আমরা স্থিতি ও গতি পড়েছি। আমরা সেখানে পড়েছিলাম যে আমাদের চারপাশের অন্যান্য বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে সঙ্গে যে সমস্ত বস্তুর অবস্থান বদলায় তাদেরকে বলে গতিশীল বস্তু, আর যাদের অবস্থান বদলায় না তাদেরকে বলে স্থির বস্তু। গতিশীল বস্তুর অবস্থাকে আমরা বলি গতি, স্থির বস্তুর অবস্থাকে বলি স্থিতি। তো এখন প্রশ্ন হলো, এই চারপাশের অন্যান্য বস্তুর কথা বলতে হলো কেন? বলতে হলো এই কারণে, কারণ আমরা যেখানে রয়েছি অর্থাৎ আমাদের সবার প্রিয় গ্রহ পৃথিবী, এই পৃথিবী কিন্তু মহাবিশ্বে স্থির নয়, আবর্তন করে চলেছে। নিজের অক্ষের চারিদিকে যেমন ঘুরছে 24 ঘন্টায় এক পাক, সূর্যের চারিদিকে ঘুরছে 365 দিনে এক পাক, আবার সূর্য নিজেও স্থির নয়। সুতরাং পৃথিবীর গতি একটি জটিল গতি, নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘুরছে, আবার সূর্যও স্থির নয়। ফলে পৃথিবীর এমন স্পাইরাল গতিতে অর্থাৎ সর্পিলাকার একটা গতিতে এইভাবে সূর্যের চারিদিকে ঘুরে চলেছে, ঠিক এরকমভাবে ঘুরে চলেছে সূর্যের চারিদিকে। তার কারণ সূর্য নিজে স্থির নয় এবং সেই সঙ্গে সঙ্গে পৃথিবী নিজের অক্ষের চারিদিকেও ঘোরে। ফলে এক জটিল এক গতিময় অবস্থা পৃথিবীর, আমরা সেখানে রয়েছি। সুতরাং আমরা কেউই স্থির নই। তাহলে এই সমস্ত বস্তু যেগুলোকে আমরা নড়তে চড়তে দেখি না, এগুলোকে স্থির বলবো কি করে? এই জন্যই তো চারপাশের অন্যান্য বস্তুর কথা বলা হয়েছে, যে আমরা পৃথিবীতে চারপাশের অন্যান্য বস্তুর সাপেক্ষে যে সমস্ত বস্তুগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান বদলাতে দেখি না তারাই স্থির বস্তু, তাদের অবস্থাই স্থিতি। আর যাদের অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় তারা গতিশীল বস্তু, আর তাদের অবস্থা হলো গতি। অর্থাৎ আমরা বলতে পারি যে পরম গতি বলে কিছু হয় না, পরম স্থিতি বলে কিছু হয় না। পরম গতি, পরম স্থিতি এগুলো হয় না, হতে পারে না। কেন হতে পারে না আমরা তার একটু আলোচনা করি, কেন হতে পারে না। যেমন দেখো, পরম শব্দের অর্থ কি? পরম মানে যা কারো সাপেক্ষে বদলায় না। পরম মানে সে অ্যাবসলিউট। পরম মানে সবাই একরকমভাবেই আমরা দেখতে পাই। তো তাহলে স্থিতিগতির ক্ষেত্রে পরম বলতে পারি না কেন? এই যে আমরা পৃথিবীতে দাঁড়িয়ে আছি, গাছপালা ঘরবাড়িকে স্থির দেখছি। যদি আমরা রকেটে করে পৃথিবী থেকে বাইরে চলে যেতাম তাহলে কি আমরা এগুলোকে স্থির দেখতে পেতাম? উত্তর হলো না। আমরা দেখতে পেতাম পৃথিবীর সঙ্গে সঙ্গে এগুলো ঘুরে চলেছে। তাহলে পর্যবেক্ষকের অবস্থান বদল হলে স্থিতির ধারণা বদলে যায়। তাহলে স্থিতি পরম হতে পারে না। তার কারণ পরম মানেই তার ধারণাটা কখনো কোনো অবস্থার সাপেক্ষে বদলে যায় না। যেহেতু স্থিতি এবং গতি এর ধারণা পর্যবেক্ষকের অবস্থানের সাপেক্ষে বদলে বদলে যায়, সেই কারণে স্থিতি এবং গতিকে আমরা পরম বলতে পারি না। যদি পরম গতি খুঁজে পেতে হয় তাহলে অতি অবশ্যই আমাকে পরম স্থিতিও খুঁজে পেতে হবে। কারণ পরম স্থির বস্তু থেকে যদি কোনো বস্তুকে গতিশীল দেখায় তখনই একমাত্র সেটা পরম গতিশীল বস্তু হবে। যেহেতু পরম স্থির বস্তু বলে কিছু নেই, তাই পরম গতি বলেও কিছু হয় না। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এই ব্যাখ্যা অবশ্য ক্লাস 11-এর
অ্যানুয়াল পরীক্ষার জন্য বা এইচএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, এটা ক্লাস 9-এ যা শিখে এসছো। এবার আমরা ওই চারপাশের বস্তু নিয়ে আলোচনা করব। চারপাশের ওই বস্তুগুলো কি, ব্যাপারটা কি? বলছে চারপাশের যে সমস্ত বস্তুর সাপেক্ষে অবস্থান মেপে আমরা বস্তুর স্থিতি ও গতি নির্ধারণ করি তাদেরকে বলা হয় নির্দেশ বস্তু, অবজেক্ট অফ রেফারেন্স, নির্দেশ বস্তু। এবারে এই নির্দেশ বস্তুর সাপেক্ষে আমরা কিভাবে অবস্থান মাপি? না, নির্দেশ বস্তুর সাপেক্ষে অবস্থান মাপতে গেলে আমাকে আগে একটা কোনো স্থির বিন্দু নিতে হয়। সেই স্থির বিন্দুটাকে আমরা বলি মূল বিন্দু। তারপর সেখান থেকে আমরা বিভিন্নভাবে দূরত্ব মাপি। যখন কোনো বস্তু স্থির তখন দূরত্ব মাপা খুব সহজ। আমি সরাসরি এই মূল বিন্দু থেকে তার দূরত্বটাকে মেপে নিতে পারি। কিন্তু যখন কোনো বস্তু গতিশীল, তার গতির ধরন অনুযায়ী আমাদেরকে ঠিক করতে হবে যে মূল বিন্দু থেকেই শুধু দূরত্ব মাপলে চলবে নাকি চলবে না। তো যাই হোক, এই মূল বিন্দু থাকবেই এবং সেই সঙ্গে সঙ্গে এই যে একটা ডিরেকশন, একে আমরা বলবো অক্ষ। এইভাবে দূরত্ব মাপার জন্য বা অবস্থান মাপার জন্য যে সিস্টেম বা যে তন্ত্র, তার নাম দেওয়া হলো নির্দেশ তন্ত্র। নির্দেশ তন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স বা রেফারেন্স ফ্রেমও বলতে পারো। নির্দেশ তন্ত্র কি? নির্দেশ বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান মাপার জন্য মূল বিন্দু এবং অক্ষ সম্বলিত যে সিস্টেম বা যে তন্ত্র আমরা ব্যবহার করি তাকে বলে নির্দেশ তন্ত্র। স্থির বস্তুর ক্ষেত্রে নির্দেশ তন্ত্রের খুব সহজ ব্যবহার। মূল বিন্দু থেকে বা নির্দেশ বিন্দু থেকে বস্তুটা কত দূরে আছে মেপে নিলেই চলবে। বাট গতিশীল বস্তু হলে কিন্তু চলবে না। কেন চলবে না? পর পর কতগুলো এক্সাম্পল দিই, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। মনে করা যাক একটা তার টান টান করে বাঁধা আছে, এই তারের উপর দিয়ে একটা পিঁপড়ে হেঁটে চলেছে। এখন এই পিঁপড়ের কাছে দুটো অপশন, আইদার it will go forward from A to B or it will go reverse from B to A। হয় A থেকে B দিকে যাবে, নাহলে B থেকে এর দিকে যাবে, এছাড়া কোনো অপশনস নেই। মানে সরলরেখা বরাবর তার অবস্থানের পরিবর্তন হবে। এখন যদি আমি এখানে কোনো একটা জায়গাতে ও বিন্দু বেছে নিই, তাহলে ও বিন্দু থেকে পিঁপড়ের অবস্থান যদি মনে করি পি বিন্দু, এই পি এই দূরত্বটা মেপে আমি বলতে পারবো পিঁপড়েটা স্থির আছে নাকি গতিশীল। যদি স্থির থাকে তাহলে ওপি দূরত্ব বদলাবে না, আর গতিশীল হলে ওপি দূরত্বের মান ক্রমশ বদলাবে। তাহলে একটি মাত্র পরিমাপ আমাকে পিঁপড়ের স্থিতি বা গতি সম্পর্কে সঠিক ধারণা দিতে সাহায্য করে। সেই জন্য এই রকম নির্দেশ তন্ত্রকে আমরা বলি একমাত্রিক নির্দেশ তন্ত্র। একমাত্রিক নির্দেশ তন্ত্র একটি মাত্র স্থানাঙ্কের সাহায্যে বা একটি মাত্র রাশির সাহায্যে বস্তুর অবস্থানকে সঠিকভাবে বোঝানো যায়। বস্তুর স্থিতিগতি সম্পর্কে স্পষ্ট ধারণা করতে একটি মাত্র পরিমাপ প্রয়োজন বলে একে বলে একমাত্রিক নির্দেশ তন্ত্র বা ওয়ান ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স বা 1D। এবার মনে করো এই পিঁপড়েটা হাওয়ায় বা ঝড়ে এই তারটা কেঁপে উঠে পড়ে গেছে। কোথায় পড়েছে? মেঝের উপরে। সাপোজ আমি ওপর থেকে দেখছি সে এই বোর্ডে পড়েছে, এই জায়গায় পিঁপড়েটা রয়েছে। এবারে আমি পিঁপড়ের অবস্থান বোঝাচ্ছি। আমার মূল বিন্দু এখানে নিলাম একটা এই বোর্ডের উপরে, নিয়ে পিঁপড়ের অবস্থান বিন্দুকে পি বলে চিহ্নিত করে ও থেকে পি দূরত্ব মেপে নিলাম। ধরো এটা হলো 6 সেন্টিমিটার। তাহলে কি এই মাপটার সাহায্যে পিঁপড়ের অবস্থানকে আমি নির্দিষ্ট করে বোঝাতে পারলাম? হ্যাঁ, হয়তো বোঝাতে পারলাম যে ওখান থেকে 6 সেন্টিমিটার দূরে আছে। বাট পিঁপড়ের স্থিতি কিংবা গতি সম্পর্কে সঠিকভাবে ধারণা দিতে পেরেছি? উত্তর পারিনি। কেন পারিনি? দেখো,
যদি পিঁপড়েটা এখন এই ও বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকারে আবর্তন করতে থাকে, একদম ধরো বৃত্তাকারে ঘুরছে ও বিন্দুকে কেন্দ্র করে, তাহলে বেশ কিছুক্ষণ পরে পিঁপড়াটা হয়তো পি থেকে কিউ বিন্দুতে চলে আসবে, কিন্তু তখনও পর্যন্ত ও থেকে তার দূরত্ব থাকবে 6 সেন্টিমিটার। আরো কিছুক্ষণ পরে সে হয়তো আর বিন্দুতে চলে এলো, তখনও পর্যন্ত তার দূরত্ব 6 সেন্টিমিটার। এই বৃত্তপথে যতবারই ঘুরুক না কেন তার দূরত্ব বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার। তার মানে হলো কি? তার মানে হলো আমি চোখে দেখতে পাচ্ছি পিঁপড়াটা গতিশীল, অথচ দূরত্ব মেপে বোঝাতে পারছি না পিঁপড়াটা গতিশীল কিনা। যদি কাউকে বলি যে মূল বিন্দু, আমি একটা পিঁপড়াকে পর্যবেক্ষণ করছি যে পিঁপড়াটা একটা বিন্দু থেকে তার দূরত্ব 6 সেন্টিমিটার, প্রথমে 6 সেন্টিমিটার ছিল, 10 সেকেন্ড পরেও 6 সেন্টিমিটার, 20 সেকেন্ড পরেও 6 সেন্টিমিটার, সবসময়ের জন্য 6 সেন্টিমিটার। লোকে বলবে ও পিঁপড়াটা দাঁড়িয়ে আছে, থেমে আছে, এই জিনিস, তাই না? কারণ একটা বিন্দু থেকে তার দূরত্বের পরিবর্তন হচ্ছে না, মানে সে দাঁড়িয়ে আছে, অথচ আমি চোখে দেখতে পাচ্ছি না সে গতিশীল। তাহলে প্রবলেম। এই সমস্যার সমাধান করার জন্য আমাকে এবার যেটা করতে হবে, আর আমাকে একটি মাত্র দূরত্ব পরিমাপ করলে চলবে না, আমাকে এই তলে পরস্পর লম্ব দুটো অক্ষ টানতে হবে, যার একটাকে বলা হয় এক্স অক্ষ, যেটা কিনা অনুভূমিক অক্ষের সঙ্গে তুলনীয়, আর একটা হলো ওয়াই অক্ষ। ওকে, এখন এই পিঁপড়ের যে অবস্থান ছিল পি বিন্দু, এখান থেকে আমরা এক্স অক্ষের উপর লম্ব টানবো, মনে করো লম্বটা হলো পিএম। তাহলে ও থেকে এম এই যে দূরত্ব, এটাকে বলা হবে এক্স। আর যদি আমি পি থেকে ওয়াই অক্ষের উপর লম্ব টানি, ধরো পিএন, তাহলে ও থেকে এন এই দূরত্বটাকে বলবো আমি ওয়াই দূরত্ব। এবং পি বিন্দু স্থানাঙ্ক লিখবো এক্স কমা ওয়াই। একটা খেয়াল করো একটা জিনিস, যেহেতু অক্ষগুলো পরস্পর লম্ব মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে ও এম পি এন এটা একটা সামান্তরিক আয়তক্ষেত্র। তার কারণে দেখো পিএমটাও লম্ব, এই কোণটা 90 ডিগ্রি, পি এন এটাও লম্ব 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি। আর কোনো চতুর্ভুজের চারটে কোণ সব 90 ডিগ্রি হলে সেটা অতি অবশ্যই একটি আয়তক্ষেত্র হবে, বর্গক্ষেত্রও হতে পারে, আয়তক্ষেত্র বটে। তার মানে ও এন দূরত্ব যা, পিএম দূরত্বটাও তাই। তাহলে আমি পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই বলতে বুঝবো মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব গিয়ে যে বিন্দুতে পৌঁছালাম, সেখান থেকে ওয়াই অক্ষের সমান্তরালে ওয়াই দূরত্ব গেলে যে বিন্দুতে পৌঁছাবো সেই বিন্দু স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। এখন দেখো, যদি পিঁপড়াটা ও বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘুরতে থাকে, তাহলেও কিন্তু তার অবস্থান বদলে গেলে এক্স ওয়াই দুটোই বদলে যাবে, তাই না? এখন পিঁপড়ে গতিশীল কিনা স্পষ্ট বুঝতে পারবো। পিঁপড়াটা তখনই স্থির হবে যদি এক্স এবং ওয়াই দুটোই স্থির থাকে। আর যদি এক্স কিংবা ওয়াই যে কোনো একটি বদলায়, তাহলে অতি অবশ্যই পিঁপড়াটা গতিশীল। অর্থাৎ এইবারে দুটি অক্ষ ব্যবহার করে, দুটি লম্ব অক্ষের ছেদ বিন্দুকে মূল বিন্দু ধরে আমরা যে স্থানাঙ্ক পেলাম তাকে আমরা বলবো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। কারণ দুটো পরিমাপ করতে হচ্ছে, তাই দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র বা 2 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স কোথায় ব্যবহার করা হয়? কোনো তলে গতি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। বোঝা গেল? আচ্ছা, এবার মনে করা যাক ওই পিঁপড়েটা ডানা গজিয়েছে। এখন পিঁপড়ের ডানা গজালে সে উঠতে পারে, ওড়েও আমরা দেখেছি। তো যখন উড়বে তখন আমরা আর দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র ব্যবহার করতে পারবো না, তখন আমাদেরকে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র ব্যবহার করতে হবে। অর্থাৎ তিনটে পরস্পর লম্ব অক্ষ নিতে হবে, সেই অক্ষগুলোর ছেদ বিন্দু হবে মূল বিন্দু। এখন আমি এইখানে বোর্ডে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র এঁকে দেখাতে সমস্যা হবে। কেন? আমি এখানে তিনটে পেনের সাহায্যে বোঝাবার চেষ্টা করছি। খেয়াল করে দেখো, এইরকম একটা ব্যবস্থা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। এখানে তিনটে পরস্পর লম্ব অক্ষ খেয়াল করতে পারছো। এই যে কালো পেনগুলো রয়েছে, এগুলোর একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, আর লাল পেনটা হচ্ছে জেড অক্ষ। এখন যদি এখানে কোনো একটা বিন্দু নিই, এই জায়গাতে
তাদের অবস্থানকে বোঝাবো কী করে? না এখান থেকে কি তাহলে এক্স অক্ষের ওপর লম্ব টানবো, এখান থেকে ওয়াই অক্ষের ওপর লম্ব টানবো, এখান থেকে জেড অক্ষের ওপর লম্ব টানবো। টানলে এই ও থেকে লম্বের দূরত্ব যথাক্রমে এক্স, ওয়াই এবং জেড, এই তিনটের সাহায্যে আমি স্থানাঙ্কটাকে বোঝাবো। এইটাকে ব্ল্যাকবোর্ডে আঁকার সিস্টেমটা হচ্ছে এভাবে আঁকা হলো। নিশ্চয়ই তিনটে পেনের অবস্থান এবার বুঝতে পারছো তোমরা। দেখো এটার সঙ্গে মিলিয়ে নাও, এই যে ওকে। তো এবার এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এটা মূলবিন্দু। অক্ষগুলোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, পরস্পর লম্ব না, পরস্পর লম্ব 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তারপরে এটাও লম্ব, দেখো খেয়াল করো লম্ব, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। ছবিতে কষ্ট হলেও কিন্তু বাস্তবে দেখতেই পাচ্ছ এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে তিনটে এই কোণগুলো খাও 90 ডিগ্রি করে, ওকে। এবার পিভটা এখানে উঠছে এই জায়গাটা, পি বিন্দু। তাহলে স্থানাঙ্ককে বোঝাবো কি করে? না বলছে তুমি সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই পি থেকে এক্স ওয়াই তলে লম্ব টানো। মানে এই যে এখানে যদি মনে করি আমি পিভটা রয়েছে, আমি এখান থেকে আগে লম্ব টানছি, কোথায়? এক্স ওয়াই তলে, এখানে। এখানে লম্বটা এসে পড়বে, এই যে পড়েছে পি কিউ। তাহলে কিউ বিন্দুটা কোথায়? কিউ বিন্দুটা এক্স ওয়াই তলে। মানে আমি এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স এবং ওয়াই দিয়ে লিখতে পারবো। কিভাবে? আমি যদি এখন এই কিউ থেকে এক্স অক্ষের উপর লম্ব টানি, ধরো কিউ আর, তাহলে ও থেকে আর এই দূরত্বটা হলো এক্স, আর কিউ আর দূরত্বটা ইটসেলফ হলো ওয়াই, আর পি কিউ যে দূরত্বটা এটা হবে জেড। তখন পি বিন্দু স্থানাঙ্ক লিখবো এক্স কমা ওয়াই কমা জেড। ঠিক আছে? তাহলে একে বলবো আমরা 3 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স বা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। তাহলে সরল রেখায় গতি বোঝানোর জন্য একমাত্রিক নির্দেশতন্ত্র, তলে অথবা বক্রপথে গতি বোঝানোর জন্য দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, স্পেস বা শূন্যস্থানে গতি বোঝাবার জন্য ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র লাগবে। এবারে দেখো, যদি আমার কাছে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র থাকে, তার মানে আমার কাছে তিনটে অক্ষ আছে, ফলে যে কোনো একমাত্রিক গতিকে আমি ব্যাখ্যা করতে পারবো, দ্বিমাত্রিক গতিকেও ব্যাখ্যা করতে পারবো, সেই সঙ্গে সঙ্গে ত্রিমাত্রিক গতিকেও ব্যাখ্যা করতে পারবো। কিন্তু একমাত্রিক গতির জন্য নির্দিষ্ট করে একমাত্রিক নির্দেশতন্ত্র আমরা বলে থাকি। কিন্তু যদি আমার কাছে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র থাকে, তাহলেও আমি সরল রেখায় গতি, বক্রপথে গতি, স্পেসে গতি সবগুলোই ব্যাখ্যা করতে পারবো। কিন্তু দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র থাকলে আমি একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি ব্যাখ্যা করতে পারলেও ত্রিমাত্রিক গতি ব্যাখ্যা করতে পারবো না। আর যদি আমার কাছে একমাত্রিক নির্দেশতন্ত্র থাকে, তখন কেবল ও কেবলমাত্র আমি একমাত্রিক গতি ব্যাখ্যা করতে পারবো। সো ইউ কান্ট গো হায়ার। ঠিক আছে? তোমার কাছে যত মাত্রিক নির্দেশতন্ত্র থাকবে, তত মাত্রা কিংবা তার চেয়ে কম মাত্রার গতি ব্যাখ্যা করতে পারবে, বাট ইউ কান্ট গো হায়ার, তার থেকে বেশি যেতে পারবে না। এখন আমরা এই একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে বিভিন্ন বিন্দুর মধ্যে কি করে দূরত্ব বার করে সেটা নিয়ে আলোচনা করব, এবং আরো এক ধরনের দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র আমরা দেখাবো। এই যে ছবিগুলো এঁকেছিলাম, এগুলো সব হলো কার্টেসীয় নির্দেশতন্ত্র। ফরাসি গণিতবিদ ডেকার্টের নাম অনুযায়ী এই সমস্ত নির্দেশতন্ত্রগুলো তৈরি, তিনিই তৈরি করেছিলেন মূলত জ্যামিতির আলোচনা করার জন্য। ডেকার্টে একজন দারুণ গণিতবিদ, পারলে তার জীবনী গুগল সার্চ করে পড়ে নিল, ভালো লাগে। তো চলো দেখা যাক। একমাত্রিক নির্দেশতন্ত্রে সরলরেখা বরাবর আমরা মেপে থাকি, এটা মূল বিন্দু। যদি মনে করি পি বিন্দুর দূরত্ব এক্স, মানে এক্স সমান প্রথমটার জন্য, আর কিউ বিন্দু এখানে আছে, কিউ বিন্দুর দূরত্ব মনে করো x2, তাহলে পি থেকে কিউ দূরত্বটা কত হবে? অবভিয়াসলি x2 মাইনাস x1, বা x2 মাইনাস x1 না করে x1 মাইনাস x2 করতে পারো। তার কারণ দূরত্ব কিন্তু অলওয়েজ পজিটিভ, তাহলে মড চিহ্ন থাকলো, কোনোদিন নেগেটিভ হবে না, বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, দূরত্ব নেগেটিভ হতে পারে না। ওকে, এবারে
দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে দুটো বিন্দুর দূরত্ব কি করে বার করব দেখো দেখো এটা মনে করো পি বিন্দু এক্স কমা ওয়াই, এটা মূল বিন্দু সরি যেটা বলছিলাম। তো মূল বিন্দু থেকে আমি পি বিন্দু দূরত্ব কি করে বার করব? আমরা সবাই জানি পি থেকে যদি লম্ব টেনে দিই এক্স অক্ষের উপরে পিএম, তাহলে ও এমটা হলো এক্স আর পিএমটা হলো ওয়াই, আর এই কোণটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পিএমও, ফলে ও পিএম একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ওপি মানে অতিভুজ, অতিভুজের দূরত্ব কি করে বার করে? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন যদি আমার কাছে দুটো বিন্দু থাকে আর তার মধ্যে দূরত্ব বার করতে হয়, আমি কি করব? না, আমার কাছে দুটো বিন্দু আছে, একটা বিন্দু পি একটা বিন্দু কিউ। প্রথমটা স্থানাঙ্ক মনে করলাম x1 y1, দ্বিতীয়টা স্থানাঙ্ক x2 y2। তাহলে আমি যদি পি থেকে লম্ব টানতাম x অক্ষের উপরে পিএম, তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব ওএম হতো x1 আর পিএম এটা হতো y1। ঠিক তেমনি করে যদি আমি কিউ থেকে লম্ব টানতাম x অক্ষের উপরে কিউএন, তাহলে ওএন এটা হতো x2 আর কিউএন এটা হতো y2। কি হবে যদি আমি পি থেকে আরেকটা লম্ব টানি কিউএন এর উপরে, সেটা মনে করো পিআর, তাহলে পিআর হচ্ছে আরেকটা লম্ব কার উপরে? পি থেকে আঁকা কিউএন এর উপরে। তাহলে স্পষ্টতই ছবি থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখো আর থেকে এন এই দূরত্বটা y1, ঠিক। আর এখান থেকে পাচ্ছি আমরা এই যে এম থেকে এন এই দূরত্বটা, এম থেকে এন কত হবে দেখো, ও থেকে এন x2, ও থেকে এম x1, তাহলে এম থেকে এন হবে x2 মাইনাস x1। তার মানে এই যে পিআর এটা হলো x2 মাইনাস x1। এবারে দেখো কিউআর, কিউআর কত হবে? কিউ থেকে এন y2 আর আর থেকে এন y1, এটা কত হবে? y2 মাইনাস y1। এবারে পি কিউটা দেখো, এই যে ত্রিভুজটা ছিল সমকোণী ত্রিভুজ তার অতিভুজ, তার মানে পি কিউ দূরত্বটা কত হচ্ছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এর বর্গমূল, তার মানে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার এর রুট। বোঝা গেল? দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করে ফেলেছি। তো এবার আমরা চলে যাব ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। তো ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে তিনটি অক্ষ, তিনটে স্থানাঙ্ক, তাই এইভাবে ছবি আঁকলে যথেষ্ট জটিল হয়ে যাবে। আর এই দূরত্বগুলো কি করে বেরোয়, এই থিওরি 11 অ্যানুয়াল পরীক্ষার প্রশ্নে কখনোই তোমাদেরকে দেবে না। দূরত্বটা বার করতে পারাটাই লক্ষ্য, তাই তোমাদের জাস্ট মুখে মুখেই বলে দিচ্ছি। এই যেমন আছে এক্স ওয়াই, ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের সঙ্গে যুক্ত হবে জেড, মানে প্রথম বিন্দু হবে x1 y1 z1, দ্বিতীয় বিন্দু হবে x2 y2 z2। ফলে দুটো বিন্দুর দূরত্বের ফর্মুলাতে এখানে আরো একটা অতিরিক্ত টার্ম যোগ হবে z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার, অর্থাৎ x1 y1 z1 x2 y2 z2 দুটো বিন্দুর দূরত্ব এই ফর্মুলা দিয়ে তোমাকে নির্ণয় করতে হবে। বোঝা গেল? তিন প্রকার নির্দেশতন্ত্রে কি করে আমি দুটো বিন্দুর দূরত্ব বার করব সেটা বুঝতে পেরেছ। এবারে আমরা চলে আসি আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে। আরো এক ধরনের নির্দেশতন্ত্র যাকে আমরা বলি পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্র একমাত্রিক হয় না, দ্বিমাত্রিক অথবা ত্রিমাত্রিক। তার কারণ পোলার নির্দেশতন্ত্রে কোণ মাপা হয়, আর কোণ মাত্রই মিনিমাম দ্বিমাত্রিক, একমাত্রিক কোণ বলে কিছু হয় না। সেই জন্য আমরা বলতে পারি পোলার নির্দেশতন্ত্র একমাত্রিক হয় না, দ্বিমাত্রিক থেকে শুরু। কি তার স্ট্রাকচার?
সেখানে একটা মূল বিন্দু এবং একটা নির্দেশ রেখা থাকে। এই নির্দেশ রেখার সাপেক্ষে আমরা কি করে কোনো বিন্দুর অবস্থান মাপবো? মনে করা যাক এখানে একটা বিন্দু আছে পি বিন্দু। এই পি বিন্দুর অবস্থান পোলার নির্দেশতন্ত্রে বলার জন্য আমরা ও আর পি যোগ করব। মনে করা যাক নির্দেশ রেখাটা ও এক্স, তাহলে এই পি ও এক্স কোণটা যদি থিটা হয় আর ও থেকে পি দূরত্ব যদি আর হয়, তাহলে পি বিন্দুর মেরু স্থানাঙ্ক বা পোলার কোঅর্ডিনেট হবে আর কমা থিটা। তাহলে কোন বিন্দুর পোলার কোঅর্ডিনেট আর কমা থিটা বলতে কি বোঝায়? না মূল বিন্দু থেকে ওই বিন্দুটি আর দূরত্বে অবস্থিত, মূল বিন্দু এবং ওই বিন্দুটা যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তা নির্দেশ রেখার সঙ্গে থিটা কোণে আনত। এখন দেখো দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক নির্দেশ, দ্বিমাত্রিক মেরু এবং কার্টেসীয় নির্দেশতন্ত্রকে আমি যদি এক করে দিই, একই জায়গায় নিয়ে যাই, কি পাবো? এই মূল বিন্দুটাকে ধরে আমি এখানে ওয়াই অক্ষ টানছি, আর এই যে নির্দেশ রেখা তাকে এক্স অক্ষ মনে করছি। তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক আমি এখন এক্স কমা ওয়াই বলতে পারি যদি দেখা যায় যে পি থেকে নির্দেশ রেখা তথা এক্স অক্ষের উপরে লম্ব টানলে এই পি এম লম্বটা টানার পর যদি দেখা যায় ও থেকে এম দূরত্বটা এক্স এবং পি থেকে এম দূরত্বটা ওয়াই, তাহলে আমরা ওই পি বিন্দু স্থানাঙ্ক লিখতে পারি এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই এবং আর থিটা একই বিন্দু স্থানাঙ্ক, তার মানে কি এক্স ইকুয়াল টু আর আর ওয়াই ইকুয়াল টু থিটা? মোটেও নয়। এক্স এবং ওয়াই একটা দূরত্ব, আর একটি দূরত্ব হলেও থিটা একটি কোণ, ফলে এই নিয়ম নয়, নিয়মটা অন্য। সরি, নিয়মটা অন্য। সেই নিয়মটা কি দেখো, সেই নিয়মটা কি? ছবি থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ও পি এম একটি সমকোণী ত্রিভুজ এবং আর হলো অতিভুজ, তার মানে আর ইকুয়াল টু √x² প্লাস ওয়াই স্কোয়ার। এবং আমরা বলতে পারি দেখো এই যে কোণটা থিটা, ট্যান থিটার মান কত হবে? লম্ব বাই ভূমি মানে ওয়াই বাই এক্স। তাহলে এই হলো এক্স ওয়াই এবং আর এর মধ্যে একটা সম্পর্ক। আরো এক দিক দিয়ে সম্পর্ক বার করা যাক। দেখো তো এক্স বাই আর কত হবে? না এক্স যেহেতু ভূমি, তাহলে এক্স বাই আর হচ্ছে কস থিটা, ফলে বলতে পারি এক্স ইকুয়াল টু আর কস থিটা। একইভাবে দেখো ওয়াই বাই আর কত হবে? না ওয়াই তো লম্ব আর অতিভুজ, তাহলে ওয়াই বাই আর হলো সাইন থিটা, তার মানে ওয়াই সমান আর সাইন থিটা। এটা আর একটা সম্পর্ক এক্স ওয়াই এবং আর আর থিটার মধ্যে। এইগুলো তোমাদের ম্যাথামেটিক্সে আরও ডিটেলসে আলোচনা হবে, ফিজিক্সে অতটাও ডিটেলসে আমাদের এখান থেকে প্রশ্ন পড়বে না, এটা লাগবে আমাদের, দিজ আর দ্য বেসিক্স, কিন্তু প্রশ্ন এখান থেকে সরাসরি পড়বে না। তাই ম্যাথামেটিক্সে কিন্তু প্রশ্ন পড়বে, সেখানে ভালো করে পড়ে নেবে। এরপরে আমরা মেরু স্থানাঙ্ক ত্রিমাত্রিক যাই। ত্রিমাত্রিক মেরু স্থানাঙ্ক হচ্ছে দু প্রকারের, একটা হচ্ছে গোলীয় বা স্পেরিক্যাল, আর একটা হচ্ছে তোমার চোঙাকৃতি বা সিলিন্ড্রিক্যাল। গোলীয় নির্দেশতন্ত্রের ব্যবহার আমরা করছি, 9 থেকেই করেছি। দ্রাঘিমা রেখা, অক্ষরেখা যে বলেছি, ওগুলো প্রকৃতপক্ষে গোলীয় নির্দেশতন্ত্রেরই পার্ট। ঠিক আছে, এখানে ডিটেলসে আলোচনার খুব একটা দরকার নেই, তবে একটু বলে দিই গোলীয় নির্দেশতন্ত্রটা, যেহেতু তোমরা ব্যবহার করছো বুঝতে পারবে। যদি আমার কাছে একটা গোলক থাকে, তাহলে এই গোলকের পরস্পর লম্ব 3টে ব্যাস আমি এখানে কল্পনা করে নিতে পারি। পরস্পর লম্ব 3টে ব্যাস যদি আমি কল্পনা করি এবং এগুলোকে যদি আমি এক্স ওয়াই আর জেড অক্ষ বলি যথাক্রমে, তাহলে এই গোলকের ওপরে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক কার্টেসীয় ব্যবস্থায় কি করে বার করব? না অতি অবশ্যই আমি এখান থেকে এক্স ওয়াই তলের উপর লম্ব টানবো, তারপরে দেখব যে এই যে লম্বটা টানলাম এক্স ওয়াই তলে, সেই লম্বটা তার স্থানাঙ্ক কত, এক্স কত ওয়াই কত, এগুলো দেখব। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি এক্স অক্ষের উপর লম্ব টেনে এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান বলবো। কিন্তু
মেরুস্থানাঙ্কে কি করব দেখো, মেরুস্থানাঙ্কে প্রথম ব্যাপার হলো মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব কত। যদি পৃথিবী নিই তাহলে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবী গোলক ধরে নিলে সব বিন্দু আর স্থানাঙ্ক সেম, ফলে আর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এবারে আর কোনটা বার করা হবে, এই যে লম্ব টেনেছিলাম এক্স ওয়াই তলে, এই লম্বের সঙ্গে মূল বিন্দু যোগ করেছি, এই যে কোণটা পেয়েছি দেখো, এই কোণটাকে বলে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। এটা কিন্তু প্রকৃতপক্ষে দ্রাঘিমা রেখা, কল্পনা করো তাহলে বুঝতে পারবে, ওটাই প্রকৃতপক্ষে দ্রাঘিমা রেখা। আর এই জেড অক্ষের সঙ্গে কোণটাকে থিটা ধরা হয়, তাহলে এটা কি অক্ষরেখা না, ওইটাকে অক্ষরেখা ধরি না আমরা, নিচের কোণটাকে মানে অর্থাৎ 90 মাইনাস থিটা, এটাকে আমরা অক্ষাংশ বা অক্ষরেখার স্থানাঙ্ক ধরি, কিন্তু গোলীয় নির্দেশতন্ত্রে এই ওপরের কোণটাকে ধরা হয় থিটা। তো এখানে এই পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এইভাবে লিখতে পারি আমরা কার্টেসীয় ব্যবস্থায়, অথবা আর থিটা ফাই এভাবে লিখতে পারি মেরু ব্যবস্থায়। তো আর থিটা ফাই এবং এক্স ওয়াই জেড এর সম্পর্ক একটু বড়, মনে রাখার খুব একটা প্রয়োজন আমাদের ফিজিক্সে পড়ে না বলে আমরা মনে রাখি না, তাও আলোচনা করছি যখন তাহলে বুঝিয়ে দিই। দেখো, যদি আমি এই আর থেকে এই যে পি বিন্দু থেকে যদি এক্স জেড অক্ষের ওপর লম্ব টানতাম, তাহলে ধরো এটা এক্স, তাহলে এই যে ও আর এক্স একটা সমকোণী ত্রিভুজ, যেখানে কিনা এক্স কোণটা 90 ডিগ্রি, তার মানে ওপি অর্থাৎ আর হচ্ছে অতিভুজ, আর ও এক্স এই দূরত্বটা প্রকৃতপক্ষে জেড দূরত্ব, আর এই ভূমিকোণটা কত থিটা। জেড হলো ভূমিকোণ থিটা আর অতিভুজ আর, তার মানে জেড ইকুয়াল টু আর কস থিটা। ওকে, তাহলে এটা কত, এটা হচ্ছে ওই ত্রিভুজটার লম্ব, তাহলে এটা হচ্ছে আর সাইন থিটা। ছবি অনুযায়ী যেহেতু এদিকে এটাও লম্ব টানা হয়েছে, তাহলে কিন্তু দেখো এই যে দূরত্বটা এটাও কিন্তু হবে আর সাইন থিটা, কারণ এটা প্যারালাল। ত্রিমাত্রিক ক্ষেত্রে বোঝা কষ্টকর, আর না বুঝতে পারলে কিছু মাইন্ড নেবে না, এটা তোমাদের ফিজিক্সে অতি অবশ্যই দেবে না, যখন লাগবে আমি আবার ডিটেলসে বুঝিয়ে দেবো। তাহলে এবার এক্স এর মান কি করে বার করবো, না এখান থেকে এক্স অক্ষের উপর লম্ব টানা হয়, তাহলে এক্স এর মান কত হবে, না আবারও দেখতে পাচ্ছি আমরা এই যে ভূমিকোণ তার সাপেক্ষে এক্স হচ্ছে ভূমি, তাহলে কত হবে না এক্স এর মান হবে অতিভুজ ইন্টু কস থিটা, তার মানে এক্স এর মান হবে আর সাইন থিটা কস ফাই, আর জেড এর ওয়াই এর মান হবে আর সাইন থিটা সাইন ফাই। তো ঠিক আছে, আমি এখানে এই ভিডিওতে অনেকটাই আলোচনা করলাম। ফিজিক্সে প্রশ্ন যেখান থেকে পড়ে সেটা মেনলি ওই একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র এবং দূরত্ব যেগুলো বার করলাম, ওই দূরত্বগুলো ভেক্টর চ্যাপ্টারে আমাদের কাজে লাগবে, যথেষ্ট পরিমাণ কাজে লাগবে। এছাড়া বাদবাকিটা ধারণা, যতটা ধারণা আকারে মাথার মধ্যে রাখা যায় ততটাই ভালো। তো আজকের ভিডিও এখানেই শেষ। ডেসক্রিপশন বক্সে ভিডিওর সমস্ত প্রশ্নগুলো থাকবে এবং তুমি নিজে চেক করতে পারবে কত নম্বর তুমি পেয়েছো। ওকে, তো এরকম আরও অনেক ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বেশি বেশি করে সকলের সঙ্গে যুক্ত হও, অপরকে জানার সুযোগ করে দাও। বাই।